সার্থক যে বেঁচে আছে মরেনি তার প্রমাণ পেয়ে গেল ঝিনুক সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি আপনাকে এই কথাটা বলতে পারি যে তেজ ছাড়া আমি কোনোদিনও আমার ধারে কাছেও কাউকে ঘেঁষতে দিইনি। তার মানে আমার সন্তানের বাবা তেজ ছাড়া আর কেউ না। তখন ঠাম্মি বলে, তার মানে তুমি বলতে চাইছো এই সন্তানের বাবা বিচ্ছু নয়? আমার আমার নাতি তেজ, এই বাড়িতে যেই তেজ আছে সে তেজ। তখনই তখনই এই কথা শুনে সুধা চমকে যায়। তখন ঠাম্মি বলে, বলো সুধা, বলো। তখনই সুধা বলে, ঠাম্মি আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আর দিলে না আপনার পছন্দও হবে না। তাই এই প্রশ্নের কোনো রকম কোনো জবাব আমি দিতে চাইছি না। আমি বাধ্য নই এই প্রশ্নের জবাব দিতে। তখন তো সুধার মুখে এই কথা শুনে ঠাম্মি রেগে যায়, বলে, কি তোমার এত বড় সাহস? তুমি আমার মুখের উপর এই কথা বলতে পারলে? তখন সুধা বলে, হ্যাঁ ঠাম্মি, আমি বলতে পারলাম। কারণ আগের বারও তরি যখন আমার গর্ভে ছিল তখনও সার্থক আর ইমনের চক্রান্তে আপনারা আমাকে ভুল বুঝেছিলেন। আমাকে সন্দেহ করে আমাকে এরকমই প্রশ্ন করেছিলেন ঠাম্মি। তখনও আমি একই কথা বলেছিলাম যে আমার গর্ভে তেজেরই সন্তান। কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেননি। আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলেন। তাই আমি নিজের আত্মসম্মান বাঁচাতে আমি এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম ঠাম্মি। তারপরে কিন্তু আপনারা ঠিকই নিজের ভুল বুঝতে পেরেছিলেন, কিন্তু সেটা বড্ড দেরি হয়ে গেছিল। তাই এবারও আপনাকে আমি বলছি যে এইবারও নিজের ভুলটা আপনারা বুঝতে পারবেন। আর এত কিছুর পরেও, তারপরেও আপনারা এই কথা আমাকে জিজ্ঞাসা করতে পারলেন ঠাম্মি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা কি করে আমাকে ভুল বুঝতে পারেন? তখন ঠাম্মি বলে, ভুল বোঝার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আগেরবার বিচ্ছুর মতো কারো সঙ্গে তোমার সম্পর্ক ছিল না। কিন্তু এইবার বিচ্ছুর সঙ্গে তোমার যে সম্পর্ক আছে, আর তুমি বিচ্ছুর সঙ্গে যে যে কাজগুলো করেছো তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। তাই এবার তোমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করার কারণ রয়েছে। তখন এই কথা শুনে চমকে যায় সুধা। তখনই তেজের মা বলে, সুধা, আমার ছেলে তেজ, ও তো ও তো বেঁচে আছে, ও তো এখানেই আছে। তারপরেও তুমি এ কথা কেন বলছো? তখন সুধা বলে, না মা, এটা আপনার ছেলে তেজ নয়। এটা নকল তেজ, মুখোশধারী। আমার তেজকে আমার চিনতে কোনো রকম কোনো ভুল হতে পারে না। তাই যে তেজ, তাকেই আমি ভালোবাসি। আমি আমি ওই ছেলেটাকেই ভালোবাসি, সেটা আমার বলতে কোনো রকম কোনো দ্বিধা নেই। আর ও না কোনো ড্রাইভার নয়, ও আপনাদের বংশধর, আপনাদের বাড়ির ছেলে তেজ। তখন ঠাম্মি বলে, সুধা, তুমি আমার সামনে এই কথাটা তুমি বলতে পারলে? তোমার এত বড় সাহস? আমার তেজ দাদু ভাই আমাদের চোখের সামনে আছে, তারপরে ওই ড্রাইভারকে এসব কথা তুমি বলতে পারলে? তখন জ্যোৎস্না বলে, সুধা, এখনো তো কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাহলে কেন তুমি এসব কথাগুলো বলছো? তখন সুধা বলে, দিদি ভাই, তোমাদের কাছে কোনো প্রমাণের দরকার হতে পারে, কিন্তু আমার তেজকে চিনতে আমার কাছে কোনো প্রমাণের আমার দরকার হয় না। আমি তেজকে ঠিক চিনতে পেরেছি। আর আমি তেজকে ভালোবাসি। ও আমার সবকিছু। ওকে আমি চিনতে পারবো না? তাই আমার গর্ভের বাচ্চা তেজের তেজের সেটা বলতে আমার কোনো রকম কোনো দ্বিধা নেই। ওই ড্রাইভারের, ওনা এখনো জানেও না যে আমি মা হতে চলেছি। তাই ঠাম্মি, আমার মনে হচ্ছে তেজের কোনো বিপদ হতে পারে। ওই নকল তেজ, ও কিন্তু অনেকক্ষণ ধরে বেরিয়েছে রেশমির সবকিছু দিয়ে আসবে বলে, কিন্তু ও ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে। তাই আমি তোমাকে বলছি ঠাম্মি, আমাকে প্লিজ যেতে দাও। আমার মনে হচ্ছে আমার তেজের কোনো ক্ষতি করার চেষ্টা করছে ওই লোকটা। এবার আমাকে যদি যেতে না দাও তোমরা, তাহলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। তখন কিন্তু আর কেঁদেও কুল পাওয়া যাবে না। তাই প্লিজ আমাকে ঘরের মধ্যে এভাবে আটকে রাখবে না। আমাকে যেতে দাও। তেজকে যে আমাকে রক্ষা করতেই হবে। আমার মন বলছে আমার তেজের অনেক বড় কোনো বিপদ হয়েছে। তাই আমাকে যেতে দিন ঠাম্মি। আমাকে পারমিশন দিন। আমার তেজকে আমাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। না হলে আপনাদের এই বংশের বংশধর সে কিন্তু শেষ হয়ে যাবে ঠাম্মি, শেষ হয়ে যাবে। এটা আমি কিচ্ছুতেই হতে দিতে পারি না। তখন ঠাম্মি বলে, সুধা, একদম মিথ্যে কথা বলবে না, বড্ড বাড়াবাড়ি করছো। তখন সুধা বলে, না ঠাম্মি, আমাকে যেতে দিন। আমি সবটা বলে দেবো আপনাদের, সবটা, সব সত্যিটা আপনারা জানতে পারবেন ঠাম্মি। কিন্তু তখন হয়তোবা বড্ড দেরি হয়ে যাবে। তখন ঠাম্মি বলে, না, তুমি কোথাও যেতে পারবে না। এই বলে সুধার গায়ে হাত তুলতে চায়। তখনই দেখা যাবে তেজের মা এসে ধরে ফেলে ঠাম্মিকে আর বলে, মা, কি করছেন? সুধা মা হতে চলেছে। এই সময় ওর গায়ে আপনি হাত তুলবেন? প্লিজ আপনি এরকম করবেন না। তখনই ঠাম্মি বলে, তুমি দেখছো না বৌমা কি করছে? তখনই ঝিনুক বলে, আমার দিদি কখনো কোনো ভুল কাজ করেনি, ভুল কথা বলেনি ঠাম্মি। তাই এখন যখন বলছে জামাইবাবু কোনো বিপদে আছে, প্লিজ ওকে যেতে দিন, ওকে যেতে দিন, পরে না হয় বলবেন। তখন তেজের মা বলে, হ্যাঁ মা,
আপনি সুধাকে যেতে দিন। তখন ঠাম্মি বলে, বৌমা তুমি এসব কথাগুলো বলছো? তোমার ছেলে বাড়িতে থাকা সত্ত্বেও এই মেয়েটা অন্য আরেকজনকে ভালোবাসার কথা বলছে, আর তুমি কিনা এই মেয়েটার পক্ষ নিচ্ছ। তখন তেজের মা বলে, হ্যাঁ মা, নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে সুধা যা বলছে তা সত্যি। কারণ সুধাকে আমি বিশ্বাস করি। সুধা আমার ছেলে তেজকে খুব ভালোবাসে। ও নিজের জীবন বিপন্ন করে অনেকবার তেজকে বাঁচিয়েছে মা। এমনকি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে সুধা। তাই সুধা আমার তেজের জন্য জীবনও দিতে পারে। তাই ওকে অবিশ্বাস করার না কোনো কারণ নেই মা। আমার মনে হচ্ছে সুধা সত্যি কথা বলছে। তাই সুধাকে আপনি যেতে দিন মা, পারমিশন দিন। আমার আমার ছেলেকে ও যদি ফিরিয়ে আনতে পারে সেটাই আমার কাছে বড় পাওনা হবে। আমি সুধাকে ভুল বুঝতে পারবো না, কারণ ও অনেকবার পরীক্ষা দিয়ে ফেলেছে। তখনই কাকুমণি বলে, দেখো তখন না বিচ্ছু ছিল না। এখন সুধা যখন তেজকে খুঁজছে ঠিক সেই সময়ই তেজের মতো দেখতে ওই বিচ্ছু সুধার কাছে এসে ধরা দিয়েছে, সুধার দুর্বল জায়গায় হাত দিয়েছে। আর সেই জন্য বিচ্ছুর প্রতি ও দুর্বল হয়ে গেছে। দেখতে পাচ্ছ না, বিচ্ছু সন্তানের মা হতে চলেছে, সেটা আবার আমাদের সবার সামনে বলছে। তখনই সুধা বলে, আমি এই বাড়িতে থাকবো না। তখনই ঠাম্মি ঠাম্মি অসুস্থ হয়ে যায়। তখন জ্যোৎস্না বলে, ঠাম্মি কি হলো? তখন সুধা ধরতে গেলে ঠাম্মি বলে, একদম তুমি আমাকে ছোবে না। তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে একদম ছোবে না। তখন জ্যোৎস্নাকে ঠাম্মি বলে, সুধাকে তুমি বলে দাও, ও যদি এই বাড়ি থেকে বের হয় তাহলে কিন্তু ওকে এই বাড়িতে আমি আর কোনো দিনও জায়গা দেব না। তুমি এটা সুধাকে বলে দাও দিদি ভাই, ও যেন এই বাড়ি থেকে কিছুতেই বেরিয়ে না যায়, কিছুতেই না। তখন এই বলেই জ্যোৎস্নার সঙ্গে ঠাম্মি সেখান থেকে চলে যায়। তখনই তখনই সুধা বলে, আমি এই বাড়িতে থাকবো না। আমি আমার মেয়েকে নিয়ে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সমুদ্র, তুমি এখনই তরিকে ডাকো। তখন তরি আসলেই তরিকে সুধা বলে, তরি মাম্মার সঙ্গে যাবে? তখন তরি বলে, হ্যাঁ মাম্মা, কোথায় যাব? তখন সুধা বলে, তোমার বাবার কাছে। তোমার বাবার কাছে চলে যাব। ঠিক তখনই সেখানে নকল তেজ আসে আর এসে বলে, সুধা তুমি কোথায় যাচ্ছ? তখন তরি বলে, মা এই তো বাবা চলে এসেছে, তাহলে আমরা কোথায় যাব? তখন সুধা বলে, এটা তোমার বাবা নয়, এটা মুখোশধারী, যে তোমার বাবা তার কাছেই আমরা যাব। এই বলে চলে যেতে লাগলেই নকল তেজ সুধার হাত ধরে আর বলে, সুধা তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো, তুমি কোথাও যাবে না। তখন তখন এই কথাতে সুধা বলে, ছাড়ুন, আপনি আমার হাত ছাড়ুন, আপনি না একদম আমাকে ধরবেন না। তখনই নকল তেজ বলে, আমি জানি এতক্ষণে হয়তোবা সুধা অনেক কথা বলে ফেলেছে, তাই না? তাই এবার আমি বলবো আর তোমরা শুনবে। সুধা এই বাড়ি থেকে কোথাও যাবে না, কোথাও না। আর এই গর্ভের সন্তান আমার নয়, সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। কারণ সুধা আমার সঙ্গে আমি ফেরার পরে এক রাতও আমার সঙ্গে কাটায়নি। ও তো শয়নে স্বপনে শুধুমাত্র বিচ্ছুকে দেখছে। ও আমার সঙ্গে কি করে কাটাবে? তাই আমি আগে থেকেই জানতাম এই সন্তান আমার নয়, এই সন্তান বিচ্ছুর। তাই সুধা এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। ওদিকে ঝিনুক সব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সুধা বলে, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আপনি আমাকে আটকাবেন না। তখনই নকল তেজ বলে, তরি আমার কাছে এসো। তখন তরি বলে, না তুমি আমার বাবা না। আমার মা বলেছে তো যে তুমি আমার বাবা না। তখন সুধা বলে, দেখেছেন তো, একটা বাচ্চাও না বুঝতে পারে যে ওর বাবা কে আর কে না। তখনই নকল তেজ বলে, শোনো, এমনিতেও না তুমি এখান থেকে চলে গেলেও তরিকে কিন্তু আমি কেড়ে নেব। কোর্টে গিয়ে আমি তরির কাস্টাডি আমি নিয়ে নেব। তখন তুমি কি করবে সুধা? তখন সুধা বলে, আপনি যা খুশি তাই করুন, যা খুশি করার চেষ্টা করুন, কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু না। কারণ তরি আমার মেয়ে, আর আপনি তেল ফেলে আমার বাচ্চাকে নষ্ট করার চেষ্টা করলেও আপনি পারবেন না, আর পারবেন না। ওইদিকে তেজের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সুধা বলে, আপনার সব প্ল্যান আমি ভেস্তে দেব। ওইদিকে দেখা যাবে চুমকি চুমকি আর পারুল চলে যেতে লাগে। তখন একটা মহিলা আসার এসে বলে, পারুল তোর খাটিয়াতে তো আগুন লেগে গেছে রে। ওই বিচ্ছু বলে ছেলেটা, ওর তো ভিতরে ছিল, মনে হচ্ছে গ্রাম শুধু সবাই ওই বিচ্ছুকে পুড়িয়ে মেরে দিয়েছে রে। তখন পারুল বলে, কি বলছো তুমি? তখনই চুমকি চিৎকার করে ওঠে আর বলে, না এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তখনই চুমকি বলে, পিসি তাড়াতাড়ি চলো। তখনই মহিলা বলে, না রে, আমার মনে হয় না কিছু আর সেখানে আছে। তখনই চুমকি দৌড়ে যায়। ওইদিকে দেখা যাবে নকল তেজ সুধাকে বলে, এখন থেকে আমি যা বলবো তাই শুনবে। তখনই কাকাবাবু কাকাবাবু তরিকে ধরে আর নকল তেজ সেখান থেকে সুধাকে টেনে নিয়ে চলে যায়। তখনই সবাই মিলে কাকাবাবুকে বলে, প্লিজ তরিকে ছাড়ুন, ছাড়ুন আপনি। তখন জ্যোৎস্না বলে, আচ্ছা কাকা, তুমি তো নিজের বউকে কোনোদিনও সম্মান করনি, আর ভাই কোনোদিনও নিজের বউকে এইভাবে অসম্মান করতে আমি দেখিনি। কিন্তু এই ভাইকে যেন আমি চিনতে পারছি না, এ তো মনে হচ্ছে অন্য কেউ। তখনই কাকা বলে, না না, এটা হতেই পারে না। পুরুষ মানুষ রেগে গেলে না এরকমই হয়।
আর সুধা তো প্রথম থেকে বিচ্ছু বিচ্ছু করছে, সেই জন্যই তেজ রেগে গেছে। তখন সমুদ্র বলে, না, আমরা বৌদির সঙ্গে একমত। তখন ঝিনুক বলে, হ্যাঁ, আমাদেরকে প্রমাণ জোগাড় করতেই হবে। এটা কিছুতেই আমাদের জামাইবাবু হতে পারে না। আমাদের জামাইবাবু কোনোদিনও আমার দিদির গায়ে এরকম ভাবে কথা বলেনি। তখনই জ্যোৎস্না বলে, হ্যাঁ, এবার আমারও মনে হচ্ছে যে কিছু একটা তো সন্দেহজনক হচ্ছে, কিছু একটা গন্ডগোল আছে। আমার মনে হচ্ছে এটা ভাই কিছুতেই হতে পারে না। তখন ঝিনুক বলে, দিদি ভাই, এবার কিন্তু আমাদের একজনের কাছে যেতে হবে। ওইদিকে সুধাকে ঘরে নিয়ে যায় নকল তেজ আর বলে, শোনো, তুমি বড্ড উড়েছো। যতক্ষণ না পর্যন্ত ওই বিচ্ছুর ভূত তোমার মাথা থেকে নামছে ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘরে বন্দি থাকবে। এই বলেই নকল তেজ বাইরে চলে যায়। তখনই সুধা দরজা নক করতে থাকে। ওইদিকে আশুতোষ কনস্টেবলকে বলে সার্থকের কেসের সব ডিটেলস নিয়ে আসতে। তখনই আশুতোষ বলে, আচ্ছা, এগুলো আনতে বলিনি তো, মর্গের ডিটেলস কোথায়? তখনই লোকটা বলে, স্যার, মর্গে তখন যে ছিল সে চাকরি ছেড়ে দিয়েছে, এখন অন্য কেউ আছে। তখন একটা লোক ছিল, তার নাম বললে আশুতোষ বলে, হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছে মানে? তখন কনস্টেবল বলে, স্যার, উনি নাকি এখন ইনপুট আউটপুটের ব্যবসা শুরু করে দিয়েছে। তখন আশুতোষ বলে, মানে এত টাকা হঠাৎ করে একজন একজন মর্গের লোকের কাছে আসবে কোথা থেকে? তখনই কনস্টেবল বলে, কি জানি, মনে হচ্ছে রাতারাতি লটারি পেয়ে গেছে। তখন আশুতোষ বলে, লটারি পেয়ে গেছে নাকি কেউ লটারি পাইয়ে দিয়েছে, সেটাই আমাদেরকে দেখতে হবে। আমার তো মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে। তখনই ঝিনুক আর সমুদ্র আশুতোষের কাছে আসে আর এসে বলে, আশুতোষ দা, সার্থক দার সব ডিটেলস বের করেছেন? তখনই আশুতোষ বলে, এই তো কেসটা নিয়ে দেখছি, এখনো কিছু জানতে পারিনি। ওই মর্গে যে লোকটা ছিল তার কাছে যেতে হবে, দেখা যাক তার কাছ থেকে কিছু জানা যায় নাকি। তখনই ঝিনুক বলে, আচ্ছা, সার্থকদার পোস্টমর্টম রিপোর্টটা আছে? তখনই পুলিশ অফিসার ঝিনুকের কাছে তুলে দেয়। তখনই পোস্টমর্টম রিপোর্টটা দেখেই ঝিনুক বলে, বুকের বাঁ পাশে গুলি লেগেই সার্থকদার মৃত্যু হয়েছিল, তাই না আশুতোষ দা? সত্যি তো? তখনই আশুতোষের বলে, কি, বাঁ পাশে? তখনই ঝিনুক বলে, হ্যাঁ। তখন আশুতোষের মনে পড়ে যায় পিছন দিকে ডান দিকে গুলি করেছিল। তখন আশুতোষ বলে, এত বড় ভুলটা আমি কি করে করলাম? আমার স্পষ্ট মনে আছে যে সার্থককে আমি পিছন থেকে গুলি করেছিলাম, তাও আবার বাঁ দিকে, এখানে ডান দিকে কেন? তখন ঝিনুক বলে, তার মানে এই পোস্টমর্টম রিপোর্টটাও ভুল? তাহলে তো আমাদেরকে এবার তদন্ত করতেই হবে। তখন আশুতোষ বলে, হ্যাঁ, ওই মর্গের লোকটার কাছে যেতে হবে। এবার সেই শেষ ভরসা, সে যদি সত্যিটা বলতে পারে। ওইদিকে সুধা বারবার করে দরজা নক করে আর বলে, দরজাটা খোলো, দরজাটা খোলো, আমার তেজের সঙ্গে তুমি কি করেছো? তখনই সার্থক বলে, তোমার তেজের সঙ্গে? তোমার তেজ যেন এই পৃথিবীতে না থাকে, ওর সমস্ত চিহ্ন আমি মুছে দিয়েছি। তখনই সুধা বলে, মানে কি বলতে চাও তুমি? তখনই সার্থক বলে, হ্যাঁ, তেজ, বড্ড তেজ তেজ করছো তাই না? এবার তেজ এই দুনিয়াতেই থাকবে না, ওর কোনো চিহ্নও থাকবে না, সেই ব্যবস্থা আমি করে রেখে এসেছি। আর কোনোদিনও তোমার তেজ ফিরবে না। ওইদিকে তেজের মা সবটা আড়াল থেকে শুনতে থাকে। তখনই সার্থক বলে, হ্যাঁ, এবার শুধু তুমি আমার আমার হবে সুধা। তখনই তেজের মা সবটা শুনে দাঁড়িয়ে থাকে। তখনই সার্থক তেজের মাকে দেখে ভয় পেয়ে যায়, মনে মনে বলে, বুড়ি আবার কিছু শোনেনি তো? তখন তেজের মা তাকিয়ে থাকে সার্থকের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।